সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের ধর্ষণের চেষ্টার সংজ্ঞা সংক্রান্ত একটি রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের ওই রায়কে চরম অসংবেদনশীল বলে মন্তব্য করেছে। ঘটনা কি ঘটেছিল? উত্তরপ্রদেশের কুশাগঞ্জে একটি 11 বছরের নাবালিকা মেয়েকে বাইকে করে তার বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে দুটি ছেলে একটি নির্জন জায়গায় তাকে আপত্তিজনকভাবে তাকে স্পর্শ করে, তার পাজামার দড়ি ছিঁড়ে দেয় এবং তাকে টেনে নিয়ে একটি কালভার্টের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকার মানুষজন দেখে ফেলায় তারা ছুটে আসেন এবং ওই দুজন পালিয়ে যায়। এই মামলাটিতেই লোয়ার কোর্টে, যেখানে ট্রায়াল কোর্টে, সেখানে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলাটা চলছিল। এলাহাবাদ হাইকোর্ট সেখানে জানিয়েছে যে এটি ধর্ষণের চেষ্টা নয়, এটি বলা যেতে পারে যে সেক্সুয়াল অ্যাসল্ট বলা যেতে পারে, কিন্তু ধর্ষণের চেষ্টা নয়। এটি নিয়ে আমরা জানি এই রায় দেওয়ার পর গোটা দেশ জুড়ে এটা নিয়ে সমালোচনা হয়, মানুষ তার তীব্র প্রতিবাদ করেন এবং সুপ্রিম কোর্ট গতকাল স্বতঃপ্রণোদিত সেই মামলায় জানিয়েছে চরম অসংবেদনশীল এই ধরনের মন্তব্য, এই ধরনের রায় এলাহাবাদ হাইকোর্টের, এবং এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তপনবাবু, শুরুতেই আপনার কাছে আসবো। আমি শুরুতে একটুখানি বললাম কি মামলা, আপনি যদি পরিপ্রেক্ষিতটা আমাদের ব্যাখ্যা করেন যে এলাহাবাদ হাইকোর্ট কি বলেছিল এবং সুপ্রিম কোর্টের কি জবাব তার পরিপ্রেক্ষিতে, এবং সুপ্রিম কোর্ট কিভাবে এই রায়ের নিন্দা করেছে। প্রথমেই বলি, এই আলোচনা কিন্তু আমার কাছে খুব প্রীতিকর নয় এবং আমি এটার খুব পক্ষেও নই। বিজ্ঞানের যেমন কোনো পপুলার সিরিজ করতে নেই, করা যায় না, তাতে লোকের কাছে ভুল বার্তা পৌঁছয়, ঠিক একইভাবে এই আলোচনাগুলোর একটা অসুবিধে আছে। সেটা হচ্ছে সমস্ত মানুষ যারা দেখবেন, যারা আইনের ব্যাপারে ট্রেন্ড নন, তাদের কাছে এটা একটা ভুল বার্তা নেবে। এই আলোচনাটা একটা অসুবিধে আছে। ধরুন, টিভিতে দেখে যদি আমি ডাক্তারি শিখে নিই রোগে কি করতে হয়, তাহলে সেটা একটা ভয়ানক বিপদ ডাকতে পারে। এখানেও তাই হচ্ছে। এই যে প্রশ্নটা উঠবে, কাকে বলে ধর্ষণের চেষ্টা, কাকে বলে আউটরেজিং দি মডেস্টি অফ এ ওম্যান, কোথায় থামতে হয়। আমার সবচেয়ে বেশি দুঃখ হয়েছে এলাহাবাদ হাইকোর্টের রায়ে নয়, সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্ট যেভাবে করে একটা রায়কে নিয়ে সরাসরি জাজকে ইনসেনসিটিভ বললেন, ইনহিউম্যান বললেন, এইটা সুপ্রিম কোর্টের এতকালের ধারাবাহিকতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট নিজে বারবার বলে এসেছেন যে দেখো, জাজমেন্টের সমালোচনা করো, জাজের নয়। এই মাত্র কিছুদিন আগের কথা, গত বছর একজন সেশনস জাজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ভয়ানকভাবে ক্রিটিসিজম করেছিলেন। সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন, সোনু অগ্নিহোত্রী এরকম কিছু নাম, সুপ্রিম কোর্ট বলেছিলেন এভাবে সমালোচনা করো না, রায়ে ভুল হয়, এটা করা ঠিক হচ্ছে না। আর সবচেয়ে মজার হচ্ছে, সেখানে যারা এটা করছিলেন তার মধ্যে এই মাসিন ছিলেন, যিনি গাভাইয়ের সাথে এই জেরাটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে তিনিও বেঞ্চে ছিলেন। তখন তারা বলছিলেন যে দেখো, এইভাবে ব্যক্তি জাজের সমালোচনা করো না, জাজমেন্ট ভুল হলে জাজমেন্টটা ভুল হয়। এবার এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট প্রথমে তো পক্সো কোর্টে ছিল, সেখানে প্রশ্ন উঠলো যে অ্যাটেম্পট টু কমিট রেপ এইটা হয়েছে কি হয়নি এই ঘটনার প্রেক্ষাপটে। ঘটনাটা তো সোফিয়া বললেন যে ঠিকই টেনে নিয়ে যাচ্ছিল, ইন দি মিন টাইম কিছু লোক দেখে ফেলার ফলেতে ও আর এই ঘটনাটাতে আর এগোতে পারেনি, ওরা পালিয়ে যায়। এটা রেপ হলো কিনা, অ্যাটেম্পট টু রেপ হলো কিনা। এবারে যে কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আগে এইটা নিয়ে কোথায় এই প্রিপারেশন এবং অ্যাটেম্পটের মধ্যেকার পার্থক্য, বারবার সুপ্রিম কোর্ট বলেছেন লাইন অত্যন্ত সূক্ষ্ম এবং কখনো কখনো ইনভিজিবল, দেখাই হয়তো যায় না। ফলে অজস্র রায় সুপ্রিম কোর্টকে দিতে হয়েছে, যেখানে বারবার এই পার্থক্য ব্যাখ্যা করার চেষ্টা করতে হয়েছে যে কাকে আমি বলবো প্রিপারেশন আর কাকে আমি বলবো অ্যাটেম্পট। এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। আসলে যে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে প্রথম যেটা হয় সেটা হচ্ছে ইন্টেনশন। একটা লোক প্রথম ভাবে ইন্টেনশন ইজ নট অ্যান অফেন্স, যতক্ষণ না কোনো কাজ সেই ইন্টেনশনের পক্ষে সে করছে ততক্ষণ এটা অপরাধ না। কয়েকটা জায়গা ছাড়া, অবশ্য রাষ্ট্রের বিরুদ্ধে
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ইন্টেনশনটাও অপরাধ। বাকি বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেনশন অপরাধ নয়। ইন্টেনশনকে কেন্দ্র করে যখন আরেকটু এগিয়ে যাওয়া যায় তাকে আমরা বলি প্রিপারেশন। প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতিও সবসময় যে অফেন্স তা নয়। ডাকাতির ক্ষেত্রে যেমন প্রস্তুতিটাই অফেন্স। এরপরে এই প্রস্তুতির স্তরটা পার হয়ে যে মুহূর্তে সে অ্যাটেম্পট বা চেষ্টায় ঢুকলো তখন প্রস্তুতির পার্ট শেষ, তখন তাকে বলা হয় অ্যাটেম্পট। এই অ্যাটেম্পট যখন কমপ্লিট হয় তখন সাকসেসফুল হয়ে যায়, তখন হচ্ছে অফেন্স কমিটেড হয়। এটা আইনের কথা। সুপ্রিম কোর্ট বারবার এসব নিয়ে আলোচনা করেছেন এবং সুপ্রিম কোর্ট নিজেও কিন্তু বিভিন্ন সময়েতে, যেমন ধরুন আমি আপনাকে একটা কেসের কথা বলতে পারি, সবচেয়ে যেটা একসময় সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, মথুরা রেপ কেস। আপনার সম্ভবত এই বিষয়টা আপনাদের সবার জানা আছে। মথুরা রেপ কেসে সুপ্রিম কোর্টের ভূমিকা, ঠিক আছে, আমরা কি সেটা বলবো অসংবেদনশীল, অমানবিক? সত্যি তো ভয়ানক রকম ভুল হয়েছে, যার ফলে দেশের আইন পরিবর্তন করে ফেলতে হয়েছিল। এবং এখানে হাইকোর্টের যেটা সুবিধা ছিল, তারা এখানে অ্যাটেম্পট আর প্রিপারেশনের মধ্যে কোথায় পার্থক্য, এটা উনি যেটা বললেন, এটাকে তো আমরা অবশ্যই অ্যাটেম্পট টু মার্ডার ধরবো না, কিন্তু অবশ্যই আমরা অ্যাটেম্পট টু রেপ ধরবো। আমি অন্তত আমার মতো মানুষ ধরবে। আপনি যদি একজন মানে মেয়েকে জানেন, সেই মেয়ে সম্পর্কে এই মেয়েটা এটাই ধরবেন যে এইটা চেষ্টা করা হোক, কারণ এরপরে এদের মোটামুটি ওই করে তাকে চটকে ছেড়ে দেওয়া হবে, এরকম সৎ উদ্দেশ্য এই দুষ্কৃতকারীদের নেই। তারপর তাকে মারা হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু তাকে চটকে ছেড়ে দেওয়া হবে এই সৎ উদ্দেশ্য এদের নেই। এদের আরো কিছু অসৎ উদ্দেশ্য আছে এবং পদ উদ্দেশ্য আছে। এইটা হাইকোর্টে ধরে নিয়ে এখানে সেই প্রস্তুতিটা তার দরকার ছিল, যে বলা যে কোথায় অ্যাটেম্পট শেষ হয়, কোথায় প্রিপারেশন শুরু হয়। আমরা যাদের কাছে তাবৎ ভারতবাসীর কাছে, আমাদের সকলের কাছে কিন্তু এটা অ্যাটেম্পট হিসেবে, প্রিপারেশন হিসেবে আসেনি, প্রস্তুতি হিসেবে আসেনি। উনি বলছেন আইনের দিক থেকে হয়তো ঠিক কথাই, খুনের প্রস্তুতির ধারা আছে, ধর্ষণের প্রস্তুতির ধারা নেই। ধারা নেই বলেই তো সেখানে আমরা জানি অনেক কিছু কোর্ট সেখানে আইন তৈরি করে, কোর্ট অনেক সংজ্ঞা দেয়। 1900 যখন 94 সালে যখন দেওয়া হচ্ছে, বিশাখা জাজমেন্ট দেওয়া হচ্ছে, তখন যৌন হেনস্থার কোনো সংজ্ঞা ছিল না। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনাটাকেই তো আমরা যতদিন না 2013 সালে পুরোপুরি আইন তৈরি হচ্ছে এবং তার উপরে তার রুলস তৈরি হচ্ছে, আমরা তো ওটাকেই আইন বলে ধরেছি। কাজেই আমরা সেখানে সেটা ধরতেই পারি যে ওনারা যেটা বলতেন সেটাই কিন্তু আমাদের কাছে একটা আইনের ধারা হয়ে থাকতো। কারণ এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চলেছে, যে বিভিন্ন সময় 1961 সালে একটা মামলা হয়েছে, তার আগে পরে অনেক মামলা হয়েছে, এবং সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কোথায় গিয়ে এই চেষ্টাটা শেষ হচ্ছে এবং আসল কাজটা শুরু হচ্ছে। এবং এই নিয়ে তো আমরা আজকে বলতে পারি, উনি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে নিয়ে বললেন যে মথুরা জাজমেন্টকে তো সমসময়ের মানুষ সেটাকে অসংবেদনশীল এবং আজকে যে বিশেষণ সুপ্রিম কোর্ট দিচ্ছেন এলাহাবাদ হাইকোর্ট জাজমেন্ট সম্বন্ধে, যে দুটি বিশেষণ আমরা নিজেরা যখন 1978 সালে বেরোলো, মথুরা জাজমেন্ট বেরোলো, আমরা তো এই বিশেষণগুলোই দিয়েছিলাম যে একটি মেয়েকে কোর্টের মধ্যে এই জিনিসটা করা হচ্ছে এবং তারপর বলা হলো কি করে যে তার শরীরে যথেষ্ট রেজিস্ট্যান্সের চিহ্ন নেই। আমি পরে একটা আসবো যে এই কনসেন্ট আর রেজিস্ট্যান্স, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে যেটাকে বলা হয় একটা বেসিক জাজমেন্ট 1836 সালে লয়েড জাজমেন্টে বলা হয় যে সেই মেয়েটা রেজিস্ট করেছিল কিনা। এখানেও যদি উনি দেখতেন যে সেই মেয়েটা আটকানোর চেষ্টা করেছিল কিনা, তাকে আঁচড়িয়েছিল কিনা, খামচিয়েছিল কিনা, পালাবার চেষ্টা করেছিল কিনা, অবশ্যই পালাবার চেয়েছিল, না হলে লোকেরা জানলো কি করে, তার প্রতিবাদ তো অবশ্যই ছিল, না হলে লোকেরা জানলো কি করে, কাজেই তার রেজিস্ট্যান্স অবশ্যই ছিল। সুতরাং আইনের দিক থেকে হাইকোর্টের কিন্তু যথেষ্ট পরিসর ছিল একটা নতুন সংজ্ঞা তৈরি করার,
কোথায় আমরা অ্যাটেম্প্ট বলে সংজ্ঞা দেব, সেই জায়গাটা তারা করতে পারতেন, করেননি। সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এটার ক্ষেত্রে আমি বলছি যে সুপ্রিম কোর্টও কিছু ধোয়া তুলসী পাতা নয়। সুপ্রিম কোর্টও এরকম বহু মামলায় যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে তলার কোর্টে দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। যেমন মহারাষ্ট্র হাইকোর্ট এই মথুরা মামলাতেই কিন্তু গণপত আর তুকারামকে শাস্তি দিয়েছিল, সুপ্রিম কোর্ট তাদের বেকসুর খালাস করে দেয়। এই যে দুজন পুলিশ কনস্টেবল একে যাদের সঙ্গে মথুরা মামলায় যাদের নাম অভিযুক্ত হিসেবে জড়িত, কাজে এই ধরনের ঘটনা সুপ্রিম কোর্টও ঘটিয়েছে। কাজে এখানে আমাদের কতগুলো মাপকাঠি থাকা দরকার। কারণ আমরা যারা এইগুলো নিয়ে কথা বলি, সাধারণ পথসভায় বলি, আপনাদের টিভিতে বলি, লেখালেখি করি, যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সভায় এই নিয়ে কোনো আমাদেরকে ডাকা হয় যে দিদি একটু বলুন, এই ব্যাপারটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমাদের একটু এই ব্যাপারটা আলোকপাত করুন, সেখানে আমরাও কিন্তু আমাদের হাত পা বাঁধা হয়ে যায় যখন আমরা বলতে যাই যে ভাই তোমরা এই হলে এই করতে চেষ্টা করবে, এই ভাবে। যেরকম আমরা সবাইকে এখন বলি যে কোনো কিছু এই ধরনের ঘটনায় জামা কাপড়টা ফেলবে না, কারণ এই ধরনের ঘটনায় কি হয়, যদি শেষ পর্যন্ত ধর্ষণ হলো বা যৌন হেনস্থা হলো, মেয়েটির এত আত্মগ্লানি হয়, সে প্রথম গা ধুতে চেষ্টা করে, জামা কাপড়টা বদলাতে চেষ্টা করে। আমরা বলি জামা কাপড়টা বদলিও না, বা বদলালেও ফেলে দিও না, গা ধুও না, প্রথমে তুমি ডাক্তারি পরীক্ষা করিয়ে থানায় যাও, তারপর থানা সারাদিন বসিয়ে রাখবে। এরকম ঘটনাও আমরা জানি যে সকাল বেলায় 8টার সময় থানায় গিয়েছে, 12টার সময় মেডিকেল টেস্ট হয়েছে, তারপর রাত 8টার সময় তার এফআইআর হয়েছে। মেডিকেল টেস্ট না হলে পুলিশ এফআইআর নেবে না। ফলে এই যে কি বলতে পারি, এই করো না, কারণ অপরাধটাকে আমরা আটকাতে পারছি না। আমরা যারা এই ধরনের মেয়েদের অধিকার আন্দোলন নিয়ে কথা বলি, অপরাধটাকে আমরা আটকাতে পারছি না, কিন্তু যেটা আটকাতে পারি যে এই ধরনের ঘটনায় প্রতিকারের জন্য কি করবে। তাহলে এখানে কিন্তু আমরা একটা প্রতিকারের দিশা পেতাম যদি কোনটাকে চেষ্টা বলে করা হচ্ছে, প্রয়াস বলা হচ্ছে, সেটা যদি এখানে এলাহাবাদ হাইকোর্ট পরিষ্কার করতো, এবং পরবর্তী সময়ে যদি সুপ্রিম কোর্ট এই অবসরে এই মামলাটা না হয় ডিসমিস করেছে, কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে, কারণ 3টি আবেদন এই মামলার পরিপ্রেক্ষিতে জমা পড়েছিল, সুপ্রিম কোর্ট যদি এই জায়গাটাকে, যে জায়গাটা উনি বললেন ফাঁক রয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডারের ডেফিনিশন আছে, অ্যাটেম্প্ট টু রেপের ডেফিনিশন নেই, অ্যাটেম্প্ট টু রেপের যদি কোনো ডেফিনিশন দেয়, এই হলে আমরা বলবো, তাহলে একটা সর্বজনীন গ্রাহ্য ডেফিনিশন যদি দেয়, তাহলে কিন্তু আমাদের যারা এই ধরনের জিনিস নিয়ে কথাবার্তা বলতে চেষ্টা করি, আমরা নিচের দিকের মানুষরা কিন্তু উপকৃত হব।